আচ্ছা, আমাদের চারপাশের এই যে ফাঁকা জায়গাটা, সেদিকে একবার নজর দেয়া যাক। একদম খালি মনে হচ্ছে, তাই না? হুম, সাধারণ চোখে তো তাই মনে হয়। হ্যাঁ, যেখানে কোনো বস্তু নেই, আলো নেই, বাতাস নেই, মানে কিছুই না বা শূন্যতা বলতে আমাদের মাথায় খুব সহজ একটা ছবি আসে। ধরুন, একটা সম্পূর্ণ খালি বাক্স। ঠিক। আর আমরা নিশ্চিত থাকি যে এই খালি বাক্সের ভেতরটার কোনো ওজন নেই। একদম। এর নিজস্ব কোনো শক্তিও নেই বলে আমরা ধরে নিই। কিন্তু আজ যদি বলি, এই ফাঁকা জায়গা বা শূন্যস্থানের আসলে নিজস্ব একটা ওজন আছে? হুম, আর শুধু ওজনই না, এই শূন্যতার ওজনের কারণেই আমাদের পুরো মহাবিশ্বটা আক্ষরিক অর্থে ছিঁড়ে। ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মানে ভাবতেই তো কেমন অদ্ভুত লাগে। আর এখানেই আমাদের প্রচলিত চিন্তাধারার সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। কারণ দৃশ্যমান জগৎ নিয়ে আমাদের যে জানাশোনা, তার চেয়ে এই অদৃশ্য জগৎটি বহু গুণ বেশি রহস্যময়। বুঝতে পারছি। পদার্থবিজ্ঞানের চোখে এই শূন্যতা কোনো সাধারণ খালি বাক্স নয়। মহাবিশ্বের এই যে বিস্তীর্ণ শূন্যস্থান, সেটি আক্ষরিক অর্থেই প্রচণ্ড ভারী এবং অবিশ্বাস্য রকমের সক্রিয় একটা জায়গা। ও! আচ্ছা, শূন্যতার এই ক্লাসিক্যাল বা পুরনো ধারণাকে পুরোপুরি ভেঙে না ফেললে মহাবিশ্বের আসল রূপটা কখনোই বোঝা সম্ভব নয়। আর ঠিক সেই কাজটি আমরা আজকের এই গভীর অনুসন্ধানে করব। আজকের আলোচনার মূল ভিত্তি হল বিখ্যাত পদার্থবিদ লরেন্স এম ক্রাউসের লেখা সাড়া জাগানো বই আ ইউনিভার্স ফ্রম নাথিং। দারুণ একটা বই। হ্যাঁ, আজকের এই অনুসন্ধানের মিশন হল মহাবিশ্বের উৎপত্তি আসলে কিভাবে হল, শূন্যতার আসল বৈজ্ঞানিক অর্থ কী এবং আমাদের এই বাস্তবতার চূড়ান্ত পরিণতি কি হতে পারে তার পেছনের বিজ্ঞানটাকে একদম সহজ করে খুলে দেখা। তো এই যাত্রাটা শুরু করার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে মহাবিশ্বের এই সব কিছু কিভাবে শুরু হয়েছিল। কারণ শূন্যতা আসলে কি, সেটি বোঝার আগে মহাবিশ্বের আকার এবং এর পরিবর্তনের ইতিহাসটা জানা খুব জরুরি। আচ্ছা, তাহলে আমরা কোথা থেকে শুরু করছি? এর জন্য আমাদের একটু পেছনে, মানে ১৯১৬ সালে ফিরে যেতে হবে। তখন অ্যালবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেছেন। এই তত্ত্বটি তো মহাকর্ষ বা গ্র্যাভিটি নিয়ে মানুষের এতদিনের ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছিল, তাই না? একদম ঠিক। আইনস্টাইন দেখালেন যে মহাকর্ষ কোনো অদৃশ্য সুতা নয় যা গ্রহগুলোকে টেনে রাখে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? বরং স্পেস বা স্থান এবং সময় মিলে একটা চাদরের মতো তৈরি করে। একটা ভারী বস্তু, যেমন ধরুন আমাদের সূর্য, যখন সেই স্পেস টাইমের চাদরের উপর থাকে, তখন চাদরটা দেবে যায় বা একটু বেঁকে যায়। আচ্ছা, মানে একটা টান টান চাদরের ওপর ভারী বল রাখলে যেমন হয় আর কি। ঠিক তাই। আর সেই বাঁকা পথ ধরে যখন অন্য গ্রহগুলো ঘোরে, তাকেই আমরা মহাকর্ষ বলি। বুধ গ্রহের, মানে মার্কিউরির কক্ষপথের যে হিসাবটা বিজ্ঞানীরা মেলাতে পারছিলেন না, আইনস্টাইনের এই বাঁকা স্পেসের ধারণা দিয়ে সেটা নিখুঁতভাবে মিলে গেল। দারুণ একটা ব্যাপার। কিন্তু এখানে তো একটা সমস্যাও তৈরি হয়েছিল, তাই না? হ্যাঁ, এই যুগান্তকারী আবিষ্কারের পরপরই একটা বিশাল তাত্ত্বিক সংকট তৈরি হলো। সেই সময়ে বিজ্ঞানী মহলে একটা শক্ত বিশ্বাস ছিল যে মহাবিশ্ব হলো স্থির বা স্ট্যাটিক। মানে এর কোনো শুরু বা শেষ নেই। হ্যাঁ, তারা ভাবতেন মহাবিশ্ব অনন্তকাল ধরে ঠিক একই রকম আছে। কিন্তু আইনস্টাইন যখন তার নিজের মহাকর্ষের সমীকরণ পুরো মহাবিশ্বের ওপর প্রয়োগ করলেন, তিনি দেখলেন একটা মারাত্মক সমস্যা। কি রকম সমস্যা? মহাবিশ্বে তো কোটি কোটি তারা আর গ্যালাক্সি আছে, আর তাদের সবারই মহাকর্ষ বল আছে। এই সবগুলোর সম্মিলিত মহাকর্ষের টানে তো পুরো মহাবিশ্বটা নিজের ওপরেই ধসে পড়ার কথা। সমীকরণ অনুযায়ী মহাবিশ্ব কোনোভাবেই স্থির থাকতে পারে না। এটা তো আইনস্টাইনের জন্য বেশ অস্বস্তিকর একটা ব্যাপার ছিল। কিন্তু এই সমস্যার একটা অসাধারণ সমাধান নিয়ে এলেন জর্জেস লেমেট্রে। তার পরিচয়টা খুব কৌতূহলোদ্দীপক। হ্যাঁ, তিনি ছিলেন একাধারে একজন তাত্ত্বিক পদার্থবিদ এবং একজন ক্যাথলিক ধর্মযাজক। লেমেত্রে আইনস্টাইনের সমীকরণগুলো ঘাটাঘাটি করে প্রথমেই ধারণা প্রস্তাব করলেন যে মহাবিশ্ব মোটেও স্থির নয়, বরং এটি ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। অবিশ্বাস্য একটা ধারণা ছিল তখনকার সময়ের জন্য। একদম। তিনি বললেন, যদি মহাবিশ্ব এখন প্রসারিত হতে থাকে, তবে অতীত পানে ফিরে তাকালে নিশ্চয়ই এমন একটা সময় ছিল যখন সবকিছু একটি অতি ক্ষুদ্র অবিশ্বাস্য রকমের ঘন একটা বিন্দুতে পুঞ্জীভূত ছিল।
তিনি এর নাম দিয়েছিলেন প্রাইমিভিয়াল অ্যাটম বা আদিম পরমাণু। এবং লেমেত্রের এই আদিম পরমাণুর ধারণাই হল সেই জিনিস যাকে আমরা আজ বিগ ব্যাং তত্ত্ব হিসেবে চিনি। এটি বিজ্ঞানের ইতিহাসে একটা বিশাল বাঁক বদলছিল। কিন্তু শুধু তাত্ত্বিক কথা বললে তো বিজ্ঞান মেনে নেবে না, প্রমাণ চাই। ঠিক বলেছেন। সেই প্রমাণ নিয়ে হাজির হলেন এডভিন হবল এবং হেনরিয়েটা সোয়ান লেভিট। হেনরিয়েটা লেভিট তারার উজ্জ্বলতা মেপে মহাজাগতিক দূরত্ব নির্ণয়ের একটা যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেছিলেন। আর লেভিটাস এই কাজের উপর ভিত্তি করেই তো হাবল মহাকাশে একটা চমৎকার পর্যবেক্ষণ চালালেন স্পেকট্রোস্কোপি ব্যবহার করে। হ্যাঁ, এই স্পেকট্রোস্কোপি বা আলোর বর্ণালী বিশ্লেষণের ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা একটু ভেঙে বলা যাক। হাবল তো আর স্পিড মাপার রাডার গান নিয়ে গ্যালাক্সির গতি মাপেননি। তিনি মূলত আলোর একটা ধর্মকে কাজে লাগিয়েছিলেন। ডপলার এফেক্টের ব্যাপারটা, তাই তো? একদম। আমরা সবাই ডপলার এফেক্টের সাথে পরিচিত। একটা অ্যাম্বুলেন্স যখন আমাদের দিকে এগিয়ে আসে তখন সাইরেনের শব্দ তীক্ষ্ণ শোনায়, কারণ শব্দের তরঙ্গগুলো সংকুচিত হয়ে যায়। আর দূরে যাওয়ার সময় তরঙ্গগুলো প্রসারিত হয় বলে শব্দটা গম্ভীর হয়ে যায়। ঠিক। আলোর ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। হাবল দেখলেন দূরের গ্যালাক্সিগুলো থেকে আসা আলোর তরঙ্গগুলো প্রসারিত হয়ে বর্ণালীর লাল রঙের দিকে সরে যাচ্ছে, যাকে পদার্থবিজ্ঞানের ভাষায় রেড শিফট বলা হয়। এই রেড শিফট বা লাল রঙের দিকে সরে যাওয়াটাই ছিল সেই অকাট্য প্রমাণ। আলো যত বেশি লাল রঙের দিকে সরে যাচ্ছে, তার মানে সেই গ্যালাক্সিটা তত দ্রুত আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। হাবল প্রমাণ করলেন যে মহাবিশ্বের প্রায় প্রতিটি গ্যালাক্সি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এই সম্প্রসারণের ব্যাপারটা বোঝানোর জন্য বেলুনের একটা উপমা খুব দারুণ কাজ করে। অনেকেই ভাবেন গ্যালাক্সিগুলো বুঝি মহাশূন্যের ভেতর দিয়ে উড়ে উড়ে দূরে যাচ্ছে। ব্যাপারটা আসলে তা নয়। তাহলে ব্যাপারটা কেমন? একটা চুপসানো বেলুনের গায়ে যদি অনেকগুলো ডট বা বিন্দু এঁকে তারপর বেলুনটা ফোলানো হয়, কি ঘটবে? ডটগুলো একে অপরের থেকে দূরে সরে যাবে। ডটগুলো নিজে থেকে নড়ছে না, কিন্তু তাদের মাঝখানের রাবার বা পৃষ্ঠটা বড় হয়ে যাচ্ছে। মহাবিশ্বের ক্ষেত্রেও ঠিক তাই ঘটছে। মানে স্পেস বা মহাশূন্য নিজেই প্রসারিত হচ্ছে। ঠিক তাই। এই আবিষ্কার মহাজাগতিক চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দেয়। পরবর্তীতে বিজ্ঞানীরা টাইপ 1-এ সুপারনোভা নামের এক বিশেষ ধরনের নক্ষত্রের বিস্ফোরণ পর্যবেক্ষণ করেন। এই সুপারনোভাগুলো মহাকাশে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল বা প্রামাণ্য মোমবাতির মতো কাজ করে, যার সাহায্যে বিজ্ঞানীরা মহাবিশ্বের প্রসারণের হার আরও নিখুঁতভাবে মাপতে পারেন। আর এই ডেটাগুলো থেকেই মহাবিশ্বর বয়স নির্ধারণ করা হয়েছে প্রায় ১৩ বিলিয়ন বা ১,৩০০ কোটি বছর। আর এই নক্ষত্রগুলোর কথা যখন উঠলই, এখানে একটা অত্যন্ত সুন্দর সত্য লুকিয়ে আছে। হ্যাঁ, সত্যটা হলো এই বিশাল মহাবিশ্বের সাথে আমাদের অস্তিত্বের একটা গভীর সম্পর্ক আছে। বিগ ব্যাংয়ের পর মহাবিশ্বে কেবল হাইড্রোজেন আর হিলিয়ামের মতো খুব সাধারণ উপাদান ছিল। কিন্তু আমাদের শরীরে থাকা কার্বন, আমরা যে অক্সিজেন নিই, বা আমাদের রক্তে থাকা আয়রন, এগুলোর কোনোটি বিগ ব্যাংয়ের সময় তৈরি হয়নি। এগুলো তৈরি হয়েছে কোটি কোটি বছর আগে মৃত কোনো নক্ষত্রের কেন্দ্রের প্রচণ্ড তাপ ও চাপে। এরপর নক্ষত্রগুলো যখন সুপারনোভা বিস্ফোরণে ধ্বংস হয়েছে, তখন সেই উপাদানগুলো মহাশূন্যে ছড়িয়ে পড়েছে। তার মানে আক্ষরিক অর্থেই আমরা সবাই স্টারডাস্ট বা নক্ষত্রের ধুলো দিয়ে তৈরি। দারুণ একটা ব্যাপার, তাই না? অবশ্যই। কিন্তু বিগ ব্যাং নিয়ে কথা বলতে গেলে একটা জায়গায় একটু সংশয়বাদী হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। পদার্থবিদ লিজ মোলিনের সমালোচনামূলক দৃষ্টিকোণের কথা মনে পড়ে যায়। আচ্ছা, কি রকম? এটা কেবল আমাদের বর্তমান সীমিত ডেটা এবং উপলব্ধির ওপর ভিত্তি করে বানানো একটা গাণিতিক মডেল মাত্র, যা ভবিষ্যতে নতুন কোনো আবিষ্কারের ফলে সম্পূর্ণ বদলে যেতে পারে। বিজ্ঞানের সবচেয়ে সুন্দর দিকটি হল এই সংশয়। বিজ্ঞানে কোনো কিছুই অন্ধবিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে না। বিগ ব্যাং মডেলটি এখন পর্যন্ত পাওয়া সমস্ত প্রমাণ বা ডেটার সাথে সবচেয়ে ভালোভাবে মিলে যায়। কিন্তু এটি কোনো ধর্মগ্রন্থ নয় যে পরিবর্তন করা যাবে না। যদি ভবিষ্যতে এমন কোনো নতুন প্রমাণ পাওয়া যায় যা বর্তমান মডেলকে চ্যালেঞ্জ করে বা এই সমীকরণগুলোকে ভুল প্রমাণ করে, তবে বিজ্ঞান তার ধারণা বদলে ফেলতে দ্বিধা করবে না। এটাই বৈজ্ঞানিক পদ্ধতির মূল শক্তি। তাহলে এবার এই সম্প্রসারণের ধারণা থেকে একটু সামনের দিকে এগোনো যাক। মহাবিশ্ব যদি বিগ ব্যাংয়ের পর থেকে ক্রমাগত প্রসারিত হতেই থাকে এবং স্পেস যদি বেলুনের মতো বড় হতেই থাকে, তাহলে একটা বড় প্রশ্ন সামনে আসে। কি প্রশ্ন? আমাদের নিজেদের গ্যালাক্সি মিল্কি ওয়ে বা অন্যান্য বিশাল গ্যালাক্সিগুলো
কিভাবে টিকে আছে। একটা গ্যালাক্সির ভেতর তো কোটি কোটি তারা প্রচণ্ড বেগে ঘুরছে। এই সম্প্রসারণ আর ঘোরার গতির কারণে তো গ্যালাক্সিগুলোর এতদিনে ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কথা ছিল। এদেরকে একসাথে ধরে রেখেছে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বিজ্ঞানীরা এমন এক অদৃশ্য বস্তুর সন্ধান পেলেন যা চোখেই দেখা যায় না। ১৯৭০-এর দশকে জ্যোতির্বিজ্ঞানী ভেরা রুবিন গ্যালাক্সির ঘূর্ণন বা রোটেশন নিয়ে অত্যন্ত সূক্ষ্ম কিছু পর্যবেক্ষণ করেন। আচ্ছা। তিনি দেখলেন গ্যালাক্সির বাইরের দিকের তারাগুলো যে গতিতে ঘুরছে সেটা সাধারণ পদার্থবিজ্ঞানের নিয়মের সাথে একেবারেই মিলছে না। হ্যাঁ, কারণ সাধারণ নিয়ম অনুযায়ী কেন্দ্র থেকে যত দূরে যাওয়া যাবে মহাকর্ষ বল তত দুর্বল হবে এবং ঘোরার গতিও তত কমার কথা। সৌরজগতের দিকে তাকালেই তো দেখা যায় সূর্যের কাছের গ্রহগুলো খুব দ্রুত ঘোরে, আর নেপচুন বা প্লুটোর মতো দূরের গ্রহগুলোর গতি অনেক ধীর। একদম ঠিক। ভেরা রুবিন আশা করেছিলেন গ্যালাক্সির ক্ষেত্রেও এমনটাই ঘটবে, কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন গ্যালাক্সির বাইরের দিকের তারাগুলোর গতি মোটেও কমছে না। তারা এমন এক প্রচণ্ড গতিতে ঘুরছে যে এতক্ষণে তাদের মহাশূন্যে ছিটকে বেরিয়ে যাওয়ার কথা। আচ্ছা, এটাকে তো একটা নাগরদোলা বা মেরিগো রাউন্ডের সাথে তুলনা করা যায়। নাগরদোলা খুব জোরে ঘুরলে মানুষ যেমন বাইরের দিকে ছিটকে পড়তে চায়, গ্যালাক্সির নক্ষত্রগুলোরও তেমনই ছিটকে যাওয়ার কথা। চমৎকার উদাহরণ। তাদেরকে গ্যালাক্সির ভেতর ধরে রাখার জন্য যে পরিমাণ মহাকর্ষ বল বা আঠার প্রয়োজন, গ্যালাক্সিতে থাকা দৃশ্যমান সব তারা আর গ্যাসের ভর মিলিয়েও তার ধারে কাছে যাওয়া সম্ভব নয়। তার মানে সেখানে নিশ্চিতভাবে বিপুল পরিমাণ ভর লুকিয়ে আছে, যা আলো ছড়ায় না, যাকে কোনো টেলিস্কোপেই দেখা যায় না। আর এখান থেকেই জন্ম নেয় ডার্ক ম্যাটার বা গুপ্ত বস্তুর ধারণা। এই ডার্ক ম্যাটারকে আমি একটা অদৃশ্য বাতাসের সাথে তুলনা করতে পছন্দ করি। অদৃশ্য বাতাস মানে? বাতাসকে আমরা চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু যখন প্রচণ্ড ঝড়ে বিশাল কোনো গাছের ডালপালা ভেঙে পড়তে দেখি, তখন ঠিকই বুঝতে পারি যে সেখানে মারাত্মক শক্তিশালী কিছু একটা আছে যা গাছটাকে ধাক্কা দিচ্ছে। ডার্ক ম্যাটারও ঠিক তেমনই। একে সরাসরি দেখা যায় না, কিন্তু নক্ষত্রগুলোর ওপরের মহাকর্ষীয় প্রভাব এতটাই স্পষ্ট যে একে অস্বীকার করার কোনো উপায় নেই। খুব সুন্দর বলেছেন। এই অদৃশ্য ভর পরিমাপ করার আরেকটি অসাধারণ উপায় হল গ্র্যাভিটেশনাল লেন্সিং। একটু আগে যে আইনস্টাইনের স্পেস বেঁকে যাওয়ার কথা হলো, সেটা এখানে চমৎকারভাবে কাজে লাগে। কিভাবে? আলো যখন মহাশূন্য দিয়ে যায় এবং মাঝপথে যদি কোনো বিশাল ভর থাকে, তখন স্পেস বাঁকা থাকার কারণে আলোর পথও বেঁকে যায়। ব্যাপারটা অনেকটা একটা মদের গ্লাস বা ওয়াইন গ্লাসের তলার অংশ দিয়ে কোনো কিছুর দিকে তাকানোর মতো, তাই না? গ্লাসের তলার কাছের কারণে পেছনের বস্তুটাকে যেমন অদ্ভুতভাবে বাঁকা বা একাধিক মনে হয়, মহাকাশেও বিশাল গ্যালাক্সির ক্লাস্টারগুলো পেছনের আলোটাকে ঠিক এভাবেই বাঁকিয়ে দেয়। দারুণ উপমা। বিজ্ঞানী ফ্রিজ জুইকি এই পদ্ধতি ব্যবহার করে গ্যালাক্সি ক্লাস্টারের পিছনের আলো কতটা বেঁকে যাচ্ছে তা হিসাব করেন। আলো যতটা বেশি বেঁকে যাবে, বুঝতে হবে মাঝখানের ভর তত বেশি। আচ্ছা। এই হিসাব করে তিনি দেখলেন আমরা যতটুকু বস্তু দেখতে পাচ্ছি, ভর তার চেয়ে বহু গুণ বেশি। এই ডার্ক ম্যাটার আসলে কি কণা দিয়ে তৈরি তার জানার জন্য লার্জ হ্যাড্রন কোলাইডার বা LHC এর মতো বিশ্বের সবচেয়ে বড় পার্টিকেল অ্যাক্সেলারেটরে বিজ্ঞানীরা নিরলস কাজ করে যাচ্ছেন। তার মানে এই ভরটা জানা খুব জরুরি। অবশ্যই, কারণ মহাবিশ্বের ভবিষ্যৎ পরিণতি কি হবে তা পুরোপুরি নির্ভর করছে এই ডার্ক ম্যাটারের পরিমাণের ওপর। মহাবিশ্বে কি পর্যাপ্ত ভর আছে যার মহাকর্ষের টানে এই প্রসারণ একসময় থেমে গিয়ে আবার সংকুচিত হয়ে সব ধ্বংস হয়ে যাবে, যাকে বিগ ক্রাঞ্চ বলা হয়, নাকি প্রসারণ চলতেই থাকবে? আর এই পরিণতি জানার জন্য বিজ্ঞানীদের মহাবিশ্বের মোট ভরের হিসাব করার প্রয়োজন হল। আর সেই হিসাব করতে গিয়েই তো বিজ্ঞানীরা মহাজাগতিক জ্যামিতির এক বিরাট ধাঁধায় পড়লেন, তাই না? একদম তাই। বিজ্ঞানীরা বললেন মহাবিশ্বের জ্যামিতিক আকার যদি ফ্ল্যাট বা সমতল হতে হয়, তবে তাতে একটা নির্দিষ্ট পরিমাণ ভর এবং শক্তি থাকতে হবে। কিন্তু আমাদের চেনা দৃশ্যমান গ্রহ নক্ষত্র এবং এই নতুন পাওয়া ডার্ক ম্যাটার সবকিছুর হিসাব একসাথে মেলালেও দেখা গেল মহাবিশ্বে থাকা উচিত এমন মোট ভরের মাত্র ৩০% আমরা খুঁজে পেয়েছি। তাহলে মহাবিশ্বের আসল জ্যামিতিক আকার আসলে কেমন? মহাবিশ্বের আকার বা জ্যামিতি মাপাটা বিজ্ঞানের ইতিহাসের অন্যতম চমকপ্রদ একটা অধ্যায়।
ঊনবিংশ শতাব্দীতে কাউস এবং লোবাচেভস্কি নামের দুই গণিতবিদ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বিশাল বিশাল ত্রিভুজ মেপে স্পেস বা স্থানের বক্রতা মাপার চেষ্টা করেছিলেন। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে? সত্যি? হ্যাঁ, কিন্তু স্পেসের আসল বক্রতা মাপার উপায় বিজ্ঞানীরা খুঁজে পেলেন অনেক পরে, মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন আলোর মধ্যে, যাকে আমরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা সংক্ষেপে CMBR বলি। এই সিএমএআর আবিষ্কারের পেছনের গল্পটা কিন্তু দারুণ মজার। নিউ জার্সিতে দুজন বিজ্ঞানী, আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন, একটা বিশাল হর্ন অ্যান্টেনা নিয়ে কাজ করছিলেন। কিন্তু তারা ক্রমাগত একটা অদ্ভুত হিস হিস শব্দ বা মাইক্রোওয়েভ নয়েজ পাচ্ছিলেন। তারা ভেবেছিলেন অ্যান্টেনার ভেতর হয়তো কবুতর বাসা বেঁধেছে আর নোংরা করেছে বলে এমন হচ্ছে। হ্যাঁ, তারা রীতিমতো কবুতরের গু পরিষ্কার করেছিলেন, কিন্তু অ্যান্টেনা পরিষ্কার করার পরও যখন চারপাশের মহাকাশের সব দিক থেকে সেই একই নয়েজ বা বিকিরণ আসতে থাকল, তখন তারা বুঝলেন তারা আসলে এক মহাজাগতিক বিকিরণ ধরে ফেলেছেন। মানে বিগ ব্যাংয়ের আলো। ঠিক তাই। বিগ ব্যাংয়ের পর মহাবিশ্ব যখন প্রচণ্ড উত্তপ্ত একটা প্লাজমার স্যুপ ছিল, তখন আলো স্বাধীনভাবে চলতে পারত না। মহাবিশ্বের বয়স যখন প্রায় ৩ লক্ষ বছর হল, তখন এটি যথেষ্ট ঠান্ডা হয় এবং প্রথমবার নিউট্রাল হাইড্রোজেন পরমাণু তৈরি হয়। ও আচ্ছা। ঠিক সেই মুহূর্তে আটকে থাকা আলো প্রথমবার মুক্ত হয়ে মহাশূন্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এই CMAR হল সেই প্রথম মুক্ত হওয়া আদিম আলোর ছবি। এই আলো বিশ্লেষণ করার জন্য বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় বুমেরাংবামের একটি বেলুন এক্সপেরিমেন্ট করেন এবং পরবর্তীতে WMAP নামের স্যাটেলাইট ডেটা সংগ্রহ করেন। কিন্তু আমার প্রশ্ন হল, এই পুরনো আলো কিভাবে আমাদের স্পেসের জ্যামিতি বা আকার সম্পর্কে ধারণা দেয়? খুব ভালো প্রশ্ন। এই আলোর ডেটার মধ্যে খুব সূক্ষ্ম তাপমাত্রার পার্থক্য আছে। বিজ্ঞানীরা এই তাপমাত্রার পার্থক্যগুলোকে ব্যবহার করে মহাকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটা মহাজাগতিক ত্রিভুজ আঁকলেন। আচ্ছা। পৃথিবীর মতো গোলকাকার পৃষ্ঠে যদি বিশাল বিশাল রেখা টেনে একটা ত্রিভুজ আঁকা হয়, তবে তার 3 কোণের সমষ্টি 180 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীরা দেখলেন এই মহাজাগতিক আলোর ত্রিভুজের কোণগুলোর সমষ্টি ঠিক 180 ডিগ্রি। তার মানে কি? এর মানে হল আমাদের মহাবিশ্বের স্পেস কোনো গোলকের মতো বাঁকা নয়, বরং এটি জ্যামিতিভাবে একদম ফ্ল্যাট বা সমতল। কিন্তু মহাবিশ্ব হঠাৎ করে এত নিখুঁতভাবে সমতল হল কিভাবে? ১৯৮১ সালে বিজ্ঞানী অ্যালেন গুথ তার ইনফ্লেশন বা স্ফীতি তত্ত্বের মাধ্যমে এই ফ্ল্যাটনেস প্রবলেমের একটা চমৎকার ব্যাখ্যা দিলেন। হ্যাঁ, তিনি দেখালেন বিগ ব্যাংয়ের ঠিক পরপরই 1 সেকেন্ডের এক অতি ক্ষুদ্র ভগ্নাংশ সময়ে মহাবিশ্ব অকল্পনীয় দ্রুতগতিতে প্রসারিত হয়েছিল। মানে একটা কুঁচকে থাকা বেলুনকে যদি চোখের পলকে বিশালাকার দেওয়া হয়, তার পৃষ্ঠ যেমন একদম সমতল হয়ে যায়, মহাবিশ্বের এই অতি দ্রুত সম্প্রসারণও ঠিক একইভাবে স্পেসকে মসৃণ এবং সমতল করে দিয়েছে। একদম নিখুঁত উপমা। দাঁড়ান 1 মিনিট, এখানে একটু থামতে হচ্ছে। আমরা বলছি যে মহাবিশ্ব সমতল, আর গণিত বলছে সমতল মহাবিশ্ব হওয়ার শর্ত হল এতে মোট 100% ভর এবং শক্তি থাকতে হবে। কিন্তু একটু আগেই দেখলাম দৃশ্যমান জগৎ আর ডার্ক ম্যাটার মিলিয়ে আমরা হিসাব পেলাম মাত্র 30%। ঠিক। তাহলে বাকি 70% কোথায়? পদার্থবিজ্ঞানীরা কি আস্ত একটা মহাবিশ্বের 70% হিসাব থেকে হারিয়ে ফেলেছেন, নাকি আমাদের সমীকরণগুলোই পুরোপুরি ভুল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় ধাক্কাটা আসে। বিজ্ঞানীরা প্রমাণ পেলেন যে সমীকরণ ভুল নয়, সেই নিখোঁজ 70% শক্তি আসলেই মহাবিশ্বে আছে। তাই নাকি? কোথায় সেটা? কিন্তু সেটি কোনো গ্রহ, নক্ষত্র বা ডার্ক ম্যাটারের মতো কোনো বস্তুর মধ্যে লুকিয়ে নেই। সেটি লুকিয়ে আছে ঠিক সেই জায়গাতেই যাকে আমরা এতকাল আক্ষরিক অর্থে কিছুই না বা শূন্যস্থান বলে ভেবে এসেছি। ও, তার মানে এই নিখোঁজ 70% জিনিসটাই হলো সেই কুখ্যাত ডার্ক এনার্জি। আর মজার ব্যাপার হলো এর সাথে আইনস্টাইনের সেই পুরনো ভুলের একটা সরাসরি সম্পর্ক আছে। ঠিক তাই। আইনস্টাইন যখন দেখেছিলেন তার সমীকরণ অনুযায়ী মহাবিশ্ব সংকুচিত হয়ে যাচ্ছে, তখন তিনি জোর করে সমীকরণে একটা কসমোলজিক্যাল কনস্ট্যান্ট বা মহাজাগতিক ধ্রুবক যুক্ত করেছিলেন। এটি ছিল স্পেসের নিজস্ব একটা বিকর্ষণ বল, যা মহাকর্ষের উল্টো দিকে কাজ করে মহাবিশ্বকে স্থির রাখবে।
হাবল যখন প্রমাণ করলেন মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে তখন আইনস্টাইন এটিকে তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে আখ্যায়িত করেছিলেন। কিন্তু প্রকৃতির রসিকতা দেখুন, আইনস্টাইন যাকে ভুল ভেবেছিলেন সেই ধারণাটি আজ ডার্ক এনার্জি হিসেবে ফিরে এসে সেই নিখোঁজ 70% শক্তির হিসাব মিলিয়ে দিচ্ছে। বিজ্ঞানের মজাটাই এখানে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই শূন্যস্থানের ভেতর শক্তি আসে কোথা থেকে? শূন্য তো শূন্যই হওয়ার কথা। কিভাবে একটা কণা বা শক্তি সম্পূর্ণ শূন্য থেকে হুট করে তৈরি হতে পারে? এটা তো শক্তির নিত্যতার সূত্র বা ল অফ কনজারভেশন অফ এনার্জির সরাসরি লঙ্ঘন। ক্লাসিক্যাল ফিজিক্স বা সনাতন পদার্থবিদ্যা অনুযায়ী এটা লঙ্ঘন, কিন্তু উত্তরটা লুকিয়ে আছে কোয়ান্টাম মেকানিক্সের অতি পারমাণবিক জগতে। আচ্ছা। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমাদের বলে যে কোয়ান্টাম স্তরে শূন্যস্থান আসলে মোটেও শূন্য বা শান্ত নয়। শূন্যস্থান হল অবিরত শক্তির ঢোয়ে ফুটতে থাকা একটা সাগর। সেখানে শক্তির ধার নিয়ে মুহূর্তের জন্য ভার্চুয়াল পার্টিকল বা কাল্পনিক কণা অবিরত তৈরি হচ্ছে এবং শক্তি ফেরত দিয়ে একে অপরের সাথে মিলে ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা বুঝতে হলে একটা সম্পূর্ণ অন্ধকার ফাঁকা ঘরের কথা ভাবা যেতে পারে। বাইরে থেকে যেটিকে আমরা একদম শান্ত আর শূন্য মনে করছি, যদি সেখানে একটা রেডিও বা ওয়াইফাই রিসিভার নিয়ে যাওয়া যায়, দেখা যাবে সেই শূন্য জায়গাটা আসলে বিভিন্ন রেডিও তরঙ্গ, শব্দ তরঙ্গ বা বৈদ্যুতিক সংকেতে পূর্ণ। দারুণ বলেছেন। মহাবিশ্বের শূন্যস্থানও ঠিক এমনই ভার্চুয়াল কণায় টকবক করে ফুটছে। আর এই কণাগুলো কোনো তাত্ত্বিক কল্পকাহিনী নয়। আমাদের নিজেদের শরীরের ভর কোথা থেকে আসে জানেন? কোথা থেকে? প্রোটন ও নিউট্রনের ভেতরের কোয়ার্ক কণাগুলোর নিজস্ব ভর খুবই সামান্য। আমাদের ভরের বেশিরভাগটাই আসে এই কোয়ার্কগুলোর মাঝখানে শূন্যস্থানে অবিরত তৈরি হওয়া এবং ধ্বংস হওয়া ভার্চুয়াল কণাগুলোর শক্তি থেকে। অর্থাৎ আমাদের অস্তিত্বের একটা বড় অংশই আসে এই কোয়ান্টাম স্তরের কিছুই না থেকে। অবিশ্বাস্য! এরপর ১৯৯৮ সালে সল পালমাটার এবং তার প্রতিযোগী দলগুলো যখন লরেন্স বার্কলি ল্যাবরেটরিতে হাইজেড সুপারনোভা নিয়ে কাজ করছিলেন, তারা এমন একটা কিছু প্রমাণ করলেন যা সবাইকে স্তব্ধ করে দিল। হ্যাঁ, তারা দেখলেন মহাবিশ্বের সম্প্রসারণ শুধু যে হচ্ছে তাই নয়, এই সম্প্রসারণের গতি ক্রমাগত বাড়ছে। অর্থাৎ মহাবিশ্বের সম্প্রসারণ ত্বরান্বিত বা অ্যাক্সেলারেটিং হচ্ছে। আর এই মহাবিশ্বকে ত্বরান্বিত করছে ওই শূন্যস্থানের শক্তি বা ডার্ক এনার্জি। মহাকর্ষ বল বস্তুগুলোকে একে অপরের দিকে টানার চেষ্টা করে, কিন্তু ডার্ক এনার্জি স্পেসকে বাইরের দিকে ঠেলছে। একদম ঠিক। যেহেতু এটি শূন্যস্থানের শক্তি, মহাবিশ্ব যত প্রসারিত হচ্ছে মহাশূন্যের পরিমাণ তত বাড়ছে। আর শূন্যস্থান যত বাড়ছে ডার্ক এনার্জির পরিমাণও তত বাড়ছে। ফলে এটি মহাকর্ষকে হারিয়ে মহাবিশ্বকে আরও বেশি দ্রুতগতিতে প্রসারিত করছে। কিন্তু এখানেই তো পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য বা কসমোলজিক্যাল কনস্ট্যান্ট প্রবলেম জন্ম নেয়। মানে ওই হিসাবের গণ্ডগোলটা? হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্স দিয়ে বিজ্ঞানীরা শূন্যস্থানের শক্তির যে তাত্ত্বিক পরিমাণ হিসাব করেছেন, আর বাস্তবে পর্যবেক্ষণের মাধ্যমে মহাবিশ্বে যে ডার্ক এনার্জি পাওয়া যায়, এই দুইয়ের মধ্যে পার্থক্য অকল্পনীয়। বলা হয় তাত্ত্বিক হিসাব বাস্তবতার চেয়ে 10-এর পর 120টা শূন্য বসালে যে সংখ্যা হয় তত গুণ বেশি। 10-এর পর 120টা শূন্য! এটা তো আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে বাজে প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী। সত্যিই তাই। এই অমিলটা প্রমাণ করে যে আমরা এখনও মহাবিশ্বের পুরো ছবিটা দেখতে পাচ্ছি না। আমাদের বর্তমান কোয়ান্টাম থিওরি এবং সাধারণ আপেক্ষিকতার মাঝে এমন কোনো বিশাল গ্যাপ আছে যা আমরা এখনও ধরতে পারিনি। শূন্যস্থানের আসল প্রকৃতি বোঝাটা আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাহলে আজকের এই গভীর অনুসন্ধান থেকে আমরা একটা অসাধারণ যাত্রার মধ্যে দিয়ে গেলাম। একসময় মানুষের ধারণা ছিল মহাবিশ্ব স্থির। সেখান থেকে বিজ্ঞান আমাদের দেখালো যে আমরা একটি সম্প্রসারণশীল মহাবিশ্বে বাস করছি। এরপর আলোর ডেটা থেকে জানলাম এই মহাবিশ্ব জ্যামিতিভাবে সমতল। আর সবচেয়ে বড় ধাক্কাটি খেলাম যখন জানলাম যে দৃশ্যমান জগৎ, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ, গ্রহ, নক্ষত্র সব মিলিয়ে এই বিশাল মহাবিশ্বের মাত্র 5%-এরও কম। বাকি পুরোটাই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির মতো অদৃশ্য এবং রহস্যময় শক্তিতে ভরপুর। একদম।
এই পুরো যাত্রাটি আমাদের শেখায় যে মহাবিশ্বের আসল রূপ আমাদের দৈনন্দিন সাধারণ অভিজ্ঞতার চেয়ে কতটা ভিন্ন। আমরা যা দেখি না, মহাবিশ্বের তার প্রভাবই সবচেয়ে বেশি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই জ্ঞান আমাদের জীবনের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? এই ডার্ক এনার্জি বা বিগ ব্যাংয়ের সমীকরণ তো আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজে আসছে না। এটি গুরুত্বপূর্ণ কারণ এটি মহাবিশ্বে আমাদের অবস্থানকে সম্পূর্ণ নতুন একটি দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই বিশাল, সক্রিয় এবং মূলত অদৃশ্য এক মহাসাগরের মাঝে খুব ছোট্ট একটা অংশ। হ্যাঁ, খুব ছোট্ট একটা অংশ। কিন্তু আমরা সচেতন। মহাবিশ্বের এই আইনগুলো ব্যবহার করেই আমরা মহাবিশ্বকে বুঝতে পারছি। এই মহাজাগতিক রহস্য জানা মানে আসলে নিজেদের অস্তিত্বের গভীরে লুকিয়ে থাকা শিকড়কে জানা। আমরাই মহাবিশ্বের বাইরে কেউ নই, আমরা মহাবিশ্বেরই একটা অংশ যা নিজেকে বোঝার চেষ্টা করছে। চমৎকার। সত্যিই চমৎকার। আজকের আলোচনা শেষ করার আগে সম্পূর্ণ নতুন এবং চরম চমকপ্রদ একটা ধারণা মাথায় আসছে। আমরা দেখলাম যে কোয়ান্টাম স্তরে কিছুই না বা শূন্যস্থান থেকে ভার্চুয়াল কণা শক্তির ধার নিয়ে হঠাৎ করে অস্তিত্বে আসতে পারে এবং সেই শক্তিই আমাদের চারপাশের পরিচিত সব কিছুর ভর তৈরি করে। হ্যাঁ, ঠিক তাই। যদি এমনটা ছোট পরিসরে হতে পারে, তবে কি এমন হতে পারে যে আমাদের এই পুরো মহাবিশ্বটাই আসলে এক বিশাল মহাজাগতিক শূন্যতা বা নাথিংনেস থেকে তৈরি হওয়া একটি সাময়িক কোয়ান্টাম ফ্লাকচুয়েশন মাত্র? ব্যাপারটা কিন্তু বেশ চিন্তার। ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। হয়তো এই অপার শূন্যতা থেকেই শক্তির ধার নিয়ে আমাদের এই সুবিশাল অস্তিত্বের জন্ম। এই গভীর এবং বিস্ময়কর প্রশ্নটি চিন্তা করার জন্য রেখে দিয়ে আজকের এই অনুসন্ধান এখানেই শেষ হচ্ছে।